আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে রিসার্চ ডিজাইন। রিসার্চ কি আমি এর আগেও বলেছি, তো একটু সংক্ষেপে বলা যেতে পারে রিসার্চ ইজ এ সিস্টেমেটিক ইনভেস্টিগেশন ইন্টেন্ডেড টু অ্যাড নলেজ ইন এ ফিল্ড হুইচ ইজ কমিউনিকেবল অ্যান্ড ভেরিফিয়েবল। আমাদের আজকের বিষয়বস্তু রিসার্চ না, তারপরে আমি একটু বললাম যে সত্য উদ্ঘাটনের একটা বৈজ্ঞানিক পদ্ধতি, এটাকে বলা হচ্ছে রিসার্চ বা গবেষণা। এখন রিসার্চ ডিজাইন কি, রিসার্চ ডিজাইন সম্পর্কে একটু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। রিসার্চ ডিজাইন হচ্ছে রিসার্চ ডিজাইন ইজ এ প্ল্যান, একটা পরিকল্পনা যে একটা গবেষণার উদ্দেশ্যগুলো কিভাবে অর্জন করা যায় বা একটা গবেষণার যে প্রশ্নগুলো কিভাবে সেটার উত্তর দেওয়া যায় বা একটা গবেষণার যে হাইপোথিসিস বা অনুমান সেটাকে আমরা কিভাবে প্রুভ করতে পারি বা প্রমাণ করতে পারি, এটার যে পদ্ধতি আমরা তাকেই রিসার্চ ডিজাইন বলবো। আবার কেউ কেউ বলেছেন যে রিসার্চ ডিজাইন একটা প্ল্যান বা পরিকল্পনা বা স্ট্র্যাটেজি, এটার ডাটা কালেকশনের জন্য এবং সেই ডাটা ইউটিলাইজেশন করার জন্য এবং সেই ডাটা বা ইনফরমেশনটাকে ইন্টারপ্রিটেশন এবং ব্যাখ্যা করার জন্য যে আপনার পদ্ধতি ইউজ করা হয় হাইপোথিসিসকে টেস্ট করার জন্য, সেটাকে বলা হচ্ছে রিসার্চ ডিজাইন। এখন রিসার্চ ডিজাইনের একটা সংক্ষিপ্ত সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যদি দেখি বিভিন্ন দার্শনিক বা গবেষক বা বৈজ্ঞানীরা বিভিন্নভাবে রিসার্চ ডিজাইনের সংজ্ঞা তারা প্রদান করেছেন, সেই সংজ্ঞাগুলো এখন আমরা দেখার চেষ্টা করব। So research design is a plan of how the research questions will be answered or how the research objectives will be achieved or how the research hypothesis will be tested. এখানে আমরা সংজ্ঞা থেকে দেখলাম বা ডেফিনেশন থেকে দেখলাম যে রিসার্চ ডিজাইন হচ্ছে একটা পরিকল্পনা, কিভাবে এই রিসার্চের প্রশ্নগুলো উত্তর দেওয়া যাবে অথবা পরিকল্পনা কিভাবে গবেষণার যে উদ্দেশ্য বা অবজেক্টিভ সেটাকে অ্যাচিভ করা যাবে বা ফুলফিল করা যাবে, অথবা এটার হাইপোথিসিসকে কিভাবে টেস্ট করা যাবে অথবা প্রুভ করা যাবে অথবা প্রমাণ করা যাবে, এটাকে বলা হচ্ছে রিসার্চ ডিজাইন। এটা একটা সংজ্ঞা। এরপরে অন্য একজন বিজ্ঞানী রিসার্চ ডিজাইনের এভাবে সংজ্ঞা দিয়েছেন যে রিসার্চ ডিজাইন ইজ এ প্ল্যান ফর কালেক্টিং অ্যান্ড ইউটিলাইজিং ডেটা সো দ্যাট দ্য ডিজায়ার্ড ইনফরমেশন can be obtained with sufficient precision or so that hypothesis can be tested properly. উনি বলতে চেয়েছেন যে একটা রিসার্চ ডিজাইন হচ্ছে একটা পরিকল্পনা। কিসের পরিকল্পনা? ফর কালেক্টিং অ্যান্ড ইউটিলাইজিং ডাটা সংগ্রহ করা এবং এটাকে ব্যবহার করার জন্য। কেন? সো দ্যাট যে ডাটা বা কালেক্টেড ইনফরমেশান যেটাকে সংগ্রহ করা হলো সেটাকে আমরা পর্যাপ্তভাবে এটাকে ব্যাখ্যা করতে পারি অথবা এটাকে আমরা যে আমাদের গবেষণার যে হাইপোথিসিস বা অনুমান সেটাকে আমরা কি করতে পারি, ভালোভাবে প্রুভ করতে পারি বা টেস্ট করতে পারি। আচ্ছা, অন্য একজন বিজ্ঞানী রিসার্চ ডিজাইন এভাবে সংজ্ঞা দিয়েছেন যে রিসার্চ ডিজাইন রিফার্স টু দ্য ওভারঅল স্ট্র্যাটেজি utilized to carry out the research that defines a concise and logical plan to tackle established research questions through the collection, interpretation, analysis and discussion of data. উনি বলতে চেয়েছেন রিসার্চ ডিজাইন হলো একটা সামগ্রিক একটা কর্মপরিকল্পনা, স্ট্র্যাটেজি। কিসের জন্য? যে টু ইউটিলাইজ টু ক্যারি আউট রিসার্চ, একটা গবেষণা পরিচালনা করার জন্য একটা সামগ্রিক একটা কর্ম পরিকল্পনা, যেটা কি হয় দ্যাট ডিফাইন, যেটা সংজ্ঞায়িত করতে পারে যে কনসাইজ অ্যান্ড লজিক্যাল প্ল্যান, এবং একটা সংক্ষিপ্ত এবং যৌক্তিক পরিকল্পনা। কিসের জন্য? টু ট্যাকল, এটাকে হ্যান্ডেল করার জন্য বা পরিচালনা করার জন্য এস্টাবলিশড রিসার্চ কোশ্চেন, রিসার্চের যে প্রশ্ন আছে সেটাকে এস্টাবলিশ করার জন্য। কিসের মাধ্যমে? থ্রু দ্য কালেকশন, ইন্টারপ্রিটেশন, অ্যানালাইসিস অ্যান্ড ডিসকাশন অফ ডাটা, যে ডাটা কালেকশন করা, ডাটা অ্যানালাইসিস করা, ডাটা ইন্টারপ্রিটেশন করার মাধ্যমে যে একটা রিসার্চ গবেষণা কর্ম পরিকল্পনা হ্যান্ডেল করার যে পদ্ধতি, সেটাকে উনি রিসার্চ ডিজাইন হিসেবে সংজ্ঞায়িত করেছেন। আবার অন্য একজন দার্শনিক উনি রিসার্চ ডিজাইনের এভাবে সংজ্ঞা দিয়েছেন যে দ্য ম্যাথোডোলজিক্যাল অ্যান্ড মেথডস ইনকর্পোরেটেড ইন দ্য ডিজাইন of a research study will depend on the standpoint
of the researcher over their beliefs in the nature of knowledge and reality often happened by the disciplinary areas the researcher belongs to. অর্থাৎ এটা হচ্ছে একটা ম্যাথোডোলজি বা একটা পদ্ধতি, ডিজাইন রিসার্চের একটা ম্যাথোডোলজি পদ্ধতি যেটাকে ডিপেন্ড করবে দ্য স্ট্যান্ড পয়েন্ট, একটা স্ট্যান্ডার্ড পয়েন্টে রিসার্চার যেটা ওভারঅল একটা ব্রিফ, একটা নেচার এবং নলেজ রিয়েলি যেটাকে সাধারণত প্রায় শেপড বাই দ্য ডিসিপ্লিনারি এরিয়াস অফ দ্য রিসার্চার বিলংস টু। অর্থাৎ রিসার্চ যেই ডিসিপ্লিনারি এরিয়াতে গবেষণা করে বা অধ্যয়ন করে সেই এরিয়াতে তার যে স্টাডি ক্যারি আউট করার একটা যে ডিজাইন বা পরিকল্পনা বা প্ল্যান সেটাকে উনি রিসার্চ ডিজাইন বলতে চাচ্ছেন। আবার অন্য একজন বিজ্ঞানী রিসার্চ ডিজাইন এভাবে সংজ্ঞায়িত করেছেন, দ্য রিসার্চ ডিজাইন অফ এ স্টাডি ডিফাইন্স দ্য স্টাডি টাইপ। স্টাডি টাইপটা কেমন হবে সেটাকে সংজ্ঞায়িত যেটা করে সেটাকে উনি রিসার্চ ডিজাইন বলছেন, যে এটা কি ডিসক্রিপটিভ স্টাডি হবে, নাকি এটা কোরিলেশনাল স্টাডি হবে, নাকি সেমি এক্সপেরিমেন্টাল হবে, নাকি এক্সপেরিমেন্টাল হবে, নাকি রিভিউ অথবা মেটা অ্যানালাইটিক হবে, কোন ধরনের হবে, এই ধরনের টাইপটাকে সংজ্ঞায়িত করাকে উনি রিসার্চ ডিজাইন হিসাবে সংজ্ঞায়িত করেছেন। আবার এটা সাব টাইপ কী হবে, যেমন হতে পারে ডেসক্রিপটিভ হবে, নাকি লঙ্গিটিউডিনাল হবে, নাকি কেস স্টাডি হবে, এটাকে সংজ্ঞায়িত করা, এটাকে হচ্ছে রিসার্চ ডিজাইন। আবার রিসার্চ প্রবলেম, হাইপোথিসিস এবং এটা যে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, এক্সপেরিমেন্টাল ডিজাইন অ্যান্ড ইফ অ্যাপ্লিকেবল ডাটা কালেকশন মেথডস অ্যান্ড দ্য স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস প্ল্যান। অর্থাৎ এটার ভ্যারিয়েবল কী হবে, ভ্যারিয়েবল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনশিপ কী হবে, এবং এটার স্ট্যাটিস্টিক্যাল মেথড কী ইউজ করা হবে, এটার মেথডের কী পদ্ধতিতে এটাকে ইউজ করা হবে, এটাকে উনি রিসার্চ ডিজাইন হিসাবে সংজ্ঞায়িত করেছেন। এখন আমরা দেখলাম তাহলে ওভারঅল আমরা যদি বলতে পারি রিসার্চ ডিজাইন হচ্ছে একটা গবেষণার পরিকল্পনা, একটা গবেষণার যে একটা প্ল্যান, যেটা সেই গবেষণার যে প্রশ্ন আছে সেগুলো কিভাবে উত্তর দেওয়া যাবে, অথবা সেই গবেষণার যে উদ্দেশ্য আছে সেগুলোকে কিভাবে অ্যাচিভ করা যাবে বা অর্জন করা যাবে, অথবা যে গবেষণার হাইপোথিসিস যেটা নেওয়া হয়েছে সেটাকে আমরা কিভাবে টেস্ট করব বা প্রুভ করব বা প্রমাণ করব, এইটাকে বলা হচ্ছে রিসার্চ ডিজাইন। এখন আমরা দেখব রিসার্চ ডিজাইনের টাইপস কী। রিসার্চ ডিজাইন সাধারণত প্রিন্সিপালি ক্যারেক্টারাইজড থ্রু ইটস রিগরাসনেস। এটার যে রিগরাসনেস আছে সেটার উপর ভিত্তি করে এটাকে তিন ভাগে ক্যারেক্টারাইজড করা যেতে পারে। এক্সপ্লোরেটরি, এক নম্বর হতে পারে যে এক্সপ্লোরেটরি, সেটা এক্সপ্লোর সামথিং, কোনো কিছুকে এক্সপ্লোর করবে বা প্রকাশ করবে, অ্যাবাউট হুইচ নাথিং ইজ নোন, যেটা জানা নাই আমাদের সেটাকে প্রকাশ করে দিবে, এটাকে বলা হচ্ছে এক্সপ্লোরেটরি। এরপরে হচ্ছে ডিসক্রিপটিভ রিসার্চ ডিজাইন, সেটা কি দ্য স্টাডি অ্যান্ড ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান ইভেন্ট। অর্থাৎ কোনো একটা ইভেন্ট বা কোনো একটা ঘটনার বা কোনো একটা সমস্যার একটা কিছুকে এটাকে ডিসক্রাইব করবে, এটার ক্যারেক্টারাইজড করবে, এটাকে বলা হচ্ছে ডিসক্রিপটিভ। আর এক্সপ্লেনাটরি, অর্থাৎ স্টাডি কোনো কিছু একটাকে এক্সপ্লেইন করবে, স্টাডি অ্যান্ড এস্টাবলিশ এ কজ ইফেক্ট রিলেশনশিপ টু এক্সপ্লেইন অ্যান ইভেন্ট। অর্থাৎ এক্সপ্লেনেটরিটা হচ্ছে কোনো কিছুকে ব্যাখ্যা করবে, সেটা কিসের মাধ্যমে, কজ ইফেক্ট রিলেশনশিপ এটা ডেভেলপ করার মাধ্যমে এটাকে এক্সপ্লোর করবে বা এটাকে এক্সপ্লেন করবে, সেটাকে বলা হচ্ছে এক্সপ্লেনেটরি। এখন আমরা ইন জেনারেল আমরা রিসার্চকে তিন ভাগে ক্যাটাগরাইজ করতে পারি। এক নম্বর হতে পারে যে নন এক্সপেরিমেন্টাল ডিজাইন, দুই নম্বর হতে পারে এক্সপেরিমেন্টাল ডিজাইন, আর একটা হতে পারে কুইজ এক্সপেরিমেন্টাল ডিজাইন। এখন আমরা প্রথমত নন এক্সপেরিমেন্টাল ডিজাইন সম্পর্কে একটু বলার চেষ্টা করব। নন এক্সপেরিমেন্টাল ডিজাইনের অর্থ দেখে আমরা বুঝতে পারছি যে এখানে কোনো ধরনের এক্সপেরিমেন্ট হবে না, বা কোনো ধরনের ফিল্ডে অথবা ল্যাবরেটরিতে কোনো ধরনের এক্সপেরিমেন্ট এখানে হবে না, সেই এক্সপেরিমেন্টাল ডিজাইনকে বলা হচ্ছে নন এক্সপেরিমেন্টাল ডিজাইন। নন এক্সপেরিমেন্টাল ডিজাইন কয়েক ধরনের হতে পারে। এক নম্বর হতে পারে ফিলোসফিক্যাল, এটা নন এক্সপেরিমেন্টাল ডিজাইন, যেখানে যে প্রাইমারিলি বেসড অন এই ফিলোসফিক্যাল অথবা ডিসকার্সিভ রিসার্চ ডিজাইনে কী করা হয়, যে প্রধানত বেসড অন এক্সিস্টিং লিটারেচার, মানে যে লিটারেচার রয়েছে সেটার উপর নির্ভর করে করা হয়, অথবা র এম্পিরিক্যাল ডাটা, কোনো একটা এম্পিরিক্যাল র ডাটা আছে সেটার উপর নির্ভর করে ফিলোসফিক্যাল স্টাডি করা হয়, অথবা এটাকে এক্সামিন করা, আর পার্টিকুলার ইস্যু, কোনো একটা পার্টিকুলার বা নির্দিষ্ট ইস্যু আছে সেটাকে সাধারণত পরীক্ষা করা। ধরা যাক যে পারহ্যাপস ফ্রম অ্যান অল্টারনেটিভ রিফ্লেক্টিভ, যেমন একটা ফ্যামিনিস্ট সম্পর্কে যখন কোনো এটাকে আমরা এক্সামিন করব তখন এটাকে ফিলোসফিক্যাল রিসার্চ ডিজাইন বলা হবে। দুই নম্বর হতে পারে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউটা কি,
যে এটাও এক ধরনের নন এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, যে দিস ইজ অ্যান অ্যাটেম্প্ট টু সামারাইজ অর কমেন্ট অন হোয়াট ইজ অলরেডি নোন অ্যাবাউট এ পার্টিকুলার টপিক বাই কালেক্টিং ডিফারেন্ট সোর্সেস টুগেদার, সিনথেসাইজিং অ্যান্ড অ্যানালাইজিং ক্রিটিক্যালি। ইট ইজ এসেনশিয়ালি ক্রিয়েটস নিউ নলেজ অর পার্সপেক্টিভ। অর্থাৎ লিটারেচার রিভিউটা কি, যে কোনো একটা বিষয়ে আপনি বিভিন্ন বই পুস্তক অথবা কোনো একটা রিসার্চ জার্নাল থেকে আপনি তাদের যে রিসার্চের ফাইন্ডিংস, সেই ফাইন্ডিংসগুলি আপনি রিভিউ করলেন, এটাকে আপনার ভাষায় এটা বর্ণনা করলেন, এটাকে লিটারেচার রিভিউ বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে সার্ভে বা জরিপ। এটা কি, সার্ভে কথাটা এসেছে সার অ্যান্ড ভেওর অর্থ থেকে। সার অর্থ হচ্ছে মিন ওভার এবং ভেওর অর্থ হচ্ছে সি রেসপেক্টিভলি। এটাকে ওভার করা এবং সি করা, অর্থাৎ সার্ভে মিনস সি সামথিং ফ্রম এ হাই প্লেস। কোনো একটা উঁচু জায়গা থেকে দেখাকে বলা হচ্ছে সার্ভে, এটা হচ্ছে শাব্দিক অর্থ। এখন রিসার্চ সার্ভে, কোনো একটা এলাকায় গিয়ে কোনো একটা বিষয়ের উপর আপনি জরিপ করলেন, সেটাকে বলা হচ্ছে সার্ভে। সার্ভে রিসার্চ স্টাডিজ লার্জ অ্যান্ড স্মল পপুলেশন বাই সিলেক্টিং অ্যান্ড স্টাডিং স্যাম্পলস চুজ ফ্রম দ্য পপুলেশন টু ডিসকভার দ্য রিলেটিভ ইনসিডেন্স, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইন্টাররিলেশন অফ সোশ্যোলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ভ্যারিয়েবলস। অর্থাৎ এটা একটা সংজ্ঞা, যে সার্ভেটা কি, যে একটা লার্জ পপুলেশনে ভিতরে গিয়ে আপনি কয়েকটা স্যাম্পল নিয়ে কোনো একটা বিষয়ের ওপর আপনি যদি কোনো জরিপ চালান, এটাকে বলা হচ্ছে সার্ভে। এটা একটা নন এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। 3 নম্বর হচ্ছে কেস স্টাডি। কেস স্টাডি কি, যে কোনো একটা বিষয় নিয়ে আপনি খুব ইন্টেন্সিভলি বা ডিপলি স্টাডি করবেন, সেটাকে বলা হচ্ছে কেস স্টাডি। এই কম্প্রিহেন্সিভ স্টাডি অফ এ ইউনিট, একটা ইউনিটের একটা খুব গভীরভাবে এটাকে স্টাডি করা। এটা হতে পারে বি দ্যাট এ পার্সন, একটা পার্সন হতে পারে, বা একটা গ্রুপ হতে পারে, বা একটা সোশ্যাল ইনস্টিটিউশন হতে পারে, অথবা একটা ডিস্ট্রিক্ট নিয়ে হতে পারে, একটা উপজেলা নিয়ে হতে পারে, অথবা একটা কমিউনিটি নিয়ে হতে পারে। এটাকে বলা হচ্ছে যে কেস স্টাডি। অর্থাৎ কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা থানায় বা কোনো একটা গ্রামে বা কোনো একটা জেলায় বা কোনো একটা কমিউনিটিতে গভীরভাবে স্টাডি করাকে বলা হচ্ছে কেস স্টাডি। এরপর বলা হচ্ছে যে কন্টেন্ট অ্যানালাইসিস। কন্টেন্ট অ্যানালাইসিস কি, কন্টেন্ট অ্যানালাইসিস হচ্ছে যে এটা সেকেন্ডারি কোনো সোর্স থেকে আপনি যখন কোনো কিছু অ্যানালাইসিস করবেন, ইট ইজ এ সেকেন্ডারি ডাটা বেসড মেথড। এটা হলো প্রধানত সেকেন্ডারি ডাটা বেসড মেথড। কন্টেন্ট অ্যানালাইসিস ইজ অ্যান অ্যাপ্রোচ টু দ্য অ্যানালাইসিস অফ ডকুমেন্টস অ্যান্ড টেক্সট দ্যাট সিক টু কোয়ান্টিফাই কন্টেন্ট ইন টার্মস অফ প্রিডিটারমাইন্ড ক্যাটাগরিজ অ্যান্ড ইন এ সিস্টেমেটিক রেপ্লিকেবল ম্যানার। অর্থাৎ কন্টেন্ট অ্যানালাইসিসটা হচ্ছে যে একটা অ্যাপ্রোচ বা একটা পদ্ধতি অ্যানালাইসিস করার জন্য কোনো একটা ডকুমেন্ট থেকে বা কোনো একটা লেখা থেকে যে এটার কন্টেন্টটাকে নেওয়া বা কোয়ালিটেটিভ তথ্য নেওয়া, কিসের জন্য, এটা যেটা একটা সিস্টেমেটিক রেপ্লিকেটিভ ম্যানারের মাধ্যমে। এরপরে আসা যাক যে এক্সপেরিমেন্টাল ডিজাইন। তাহলে আমরা দেখলাম যে নন এক্সপেরিমেন্টাল ডিজাইন হচ্ছে সাধারণত ফিলোসফিক্যাল লিটারেচার রিভিউ, সার্ভে, কেস স্টাডি অ্যান্ড কন্টেন্ট অ্যানালাইসিস, এই 5 ধরনের হতে পারে। এখন আমরা দেখব যে এক্সপেরিমেন্টাল ডিজাইনটা কি। আমরা সাধারণত এক্সপেরিমেন্টাল ডিজাইন মানে বলতে পারি যে যেখানে এক্সপেরিমেন্ট থাকবে, যেই রিসার্চ ডিজাইনে এক্সপেরিমেন্ট থাকবে। হ্যাঁ, এখন এক্সপেরিমেন্টটা কি, এক্সপেরিমেন্ট হচ্ছে, এক্সপেরিমেন্ট ইজ অবজার্ভিং সামথিং ইন এ কন্ট্রোলড এনভায়রনমেন্ট অর অবজার্ভিং দ্য ইফেক্ট অফ চেঞ্জ ইন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টু অন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ এক্সপেরিমেন্ট হচ্ছে একটা কোনো কিছুকে দেখা, যে একটা মানে নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে কোনো কিছুকে একটা দেখা, অথবা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ইফেক্ট দেখা কার উপর, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর। এটাকে বলা হচ্ছে এক্সপেরিমেন্ট। আচ্ছা, এক্সপেরিমেন্টের কিছু অ্যাসপেক্ট রয়েছে, সেই জিনিসগুলি আমার প্রথমত একটু আলোচনা করতে হবে। এটা হতে পারে যে কন্ট্রোলড এনভায়রনমেন্ট। কন্ট্রোল এনভায়রনমেন্টে কি, যেই এনভায়রনমেন্টটাকে আপনি কন্ট্রোল করতে পারেন, আপনি ইচ্ছামতো কম বেশি করতে পারেন। যে এটা হতে পারে যে অনলি দ্য independent variable can affect the dependent variable over variables are controlled। অর্থাৎ যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা অ্যাফেক্ট করে দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর, সেটাকে কন্ট্রোল করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে ম্যানিপুলেশন। ম্যানিপুলেশনটা কি, যে ম্যানিপুলেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ম্যানিপুলেট করা। আর অবজারভেশন মানে দেখা, যে ফলটা কী হলো। অবজারভেশন চেঞ্জেস ইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কস্ট বাই চেঞ্জ ইন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, এখন এক্সপেরিমেন্টাল ডিজাইনটা এখন আমি সংক্ষেপে বলার চেষ্টা করব যে দ্য এক্সপেরিমেন্টাল ডিজাইন ইন ব্রিফ ইজ ওয়ান ইন হুইচ স্টাডি ইজ মেড দ্য রিলেশনশিপ বিটুইন 2 sets of variables generally described as independent variable and
ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস অ্যাজ কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ। এখানে যে এক্সপেরিমেন্টাল ডিজাইন হলো যে একটা ডিজাইন যেটাকে দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ করে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ দেখা হয়। কজ ইফেক্ট রিলেশনশিপটা কি, যে কজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইফেক্ট হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিই, যে যদি নিউট্রিশনের কারণে শিশুর মৃত্যুর হার বেড়ে যায়, তাহলে আমরা মায়ের ম্যালনিউট্রিশনকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলবো, এটা কজ, আর ইফেক্টটা হলো শিশু মৃত্যুর হার বেড়ে যায়, এটা হলো কজ ইফেক্ট রিলেশনশিপের একটা উদাহরণ। আচ্ছা, দ্য মেথড ইউজ টু কালেক্ট ইন এক্সপেরিমেন্টাল স্টাডিজ কল এক্সপেরিমেন্টাল ডিজাইন। অর্থাৎ এক্সপেরিমেন্টাল স্টাডিতে যে মেথড ইউজ করা হয় এটাকে এক্সপেরিমেন্টাল ডিজাইন বলা হচ্ছে। Experimental design is such type of design where experiment is done in a laboratory or in a field. Quasi-effect relationship, if two events they are related, however, if changes in one event causes change the another event, they are causally related. When to say the quasi-effect relationship is দুইটা ঘটনা কখন বলা যাবে, হতে পারে ডিমনস্ট্রেশন, কোভ্যারিয়েশন। এটা কি এক নম্বর হতে পারে ডিমনস্ট্রেশন অফ কোভ্যারিয়েশন, চেঞ্জিং সাইমালটেনিয়াসলি, এটা যে কোভ্যারিয়েশন এটা পর্যায়ক্রমে এটা চেঞ্জ হবে। আচ্ছা, এলিমিনেটিং স্পুরিয়াস রিলেশনশিপ, দুই নম্বর যে এলিমিনেটিং স্পুরিয়াস রিলেশনশিপ, নো আদার ইভেন্ট এক্সেপ্ট দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কজ ইজ অর আর রেসপন্সিবল ফর চেঞ্জ অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইফেক্ট। তিন নম্বর হতে পারে এস্টাবলিশিং দ্য টাইম অর্ডার, চেঞ্জ ইন কজ হ্যাপেন্স ফার্স্ট দেন চেঞ্জ ইন ইফেক্ট হ্যাপেন। আচ্ছা, এখন তাহলে এখানে তিনটে ঘটনা, এক নম্বর হলো ডিমনস্ট্রেটিং ভ্যারিয়েশন, এলিমিনেটিং স্পুরিয়াস রিলেশনশিপ অ্যান্ড এস্টাবলিশিং দ্য টাইম অর্ডার। আচ্ছা, এলিমেন্টস অফ এক্সপেরিমেন্টাল রিসার্চ, এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের কী কী এলিমেন্ট থাকতে পারে? এক নম্বর হতে পারে ম্যানিপুলেশন, তারপর হতে পারে কম্পারিজন, তিন নম্বর হতে পারে কন্ট্রোল। ম্যানিপুলেশনটা কি, ম্যানিপুলেট দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অন সাবজেক্ট। আর কম্পারিজনটা কি, কম্পেয়ার দ্য রেজাল্টস অফ বিফোর অ্যান্ড আফটার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ ম্যানিপুলেটেড, নোন অ্যাজ বিফোর আফটার স্টাডি। আচ্ছা, তাহলে এক নম্বর হলো যে ম্যানিপুলেশন করা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেশন করা, আর দুই নম্বর হলো কম্পারিজন করা, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেশন করার পর পরের রেজাল্ট কী হলো আর আগের রেজাল্ট কী ছিল এটাকে কম্পেয়ার করা। আর কন্ট্রোলটা হচ্ছে তিন নম্বর হলো কন্ট্রোল আদার ফ্যাক্টরস আর ভেরিয়েবলস আদার দ্যান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছাড়া যা আছে সেগুলোকে সব কিছু কন্ট্রোল করা, নোন অ্যাজ দ্য এক্সটেনিয়াস ভেরিয়েবল দ্যাট মে ইনফ্লুয়েন্স দ্য চেঞ্জ অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, কীভাবে কন্ট্রোল করা যেতে পারে, হাউ টু কন্ট্রোল করার ক্ষেত্রে এখানে সাধারণত কন্ট্রোল গ্রুপ ইউজ করা হয়। ইউজ অফ কন্ট্রোল গ্রুপ ইন এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, ইউজ অফ কন্ট্রোল গ্রুপ ইজ দ্য মোস্ট কমনলি ইউজড টেকনিক টু কন্ট্রোল দ্য এক্সটেনিয়াস ভেরিয়েবলস। আচ্ছা, কীভাবে আমরা কন্ট্রোল গ্রুপ করতে পারি, কতগুলো স্টেপস রয়েছে এখানে, চারটে স্টেপ রয়েছে। এক নম্বর হতে পারে যে সিলেকশন অফ টু গ্রুপস, দুইটা গ্রুপ সিলেক্ট করা হয়, অফ সেম ক্যারেক্টারিস্টিক, একই ধরনের বৈশিষ্ট্য সম্পূর্ণ দুইটা গ্রুপকে সিলেক্ট করা হয়, এখানে ইনক্লুডিং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সহ। দুই নম্বর হতে পারে স্টাডি নোন অ্যাজ প্রি টেস্ট, এখানে প্রি টেস্ট করা দ্য স্টেট অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন বোথ গ্রুপস, দুইটা গ্রুপের মধ্যে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সবগুলোকে স্টাডি করা। তিন নম্বর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেশন করা, ম্যানিপুলেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন ওয়ান গ্রুপ, এটাকে বলা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ, বাট নট ইন আদার গ্রুপ, যেটা কন্ট্রোল গ্রুপ আছে, কন্ট্রোল গ্রুপে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ম্যানিপুলেশন করবো না। চার নম্বর হতে পারে কি, আফটার এ পার্টিকুলার টাইম, নির্দিষ্ট সময়ের পর ম্যানিপুলেশন এগেন স্টাডি, পোস্ট টেস্ট, ম্যানিপুলেশন করার পরে কী রেজাল্ট হলো সেটাকে আমরা স্টাডি করা, দ্য স্টেট অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড কম্পেয়ার্ড উইথ দ্য রেজাল্ট অফ বিফোর স্টাডি, অর্থাৎ আগের স্টাডি এবং পরের স্টাডিকে এটা কম্পেয়ার করা যে কী হলো, অ্যাজ দ্য গ্রুপস ওয়ার অফ সেম, যেহেতু গ্রুপটা একই ক্যারেক্টারিস্টিক্সের, সুতরাং আগের রেজাল্ট কি আর পরের রেজাল্ট কি এটাকে আমরা কম্পেয়ার করা। ক্যারেক্টারিস্টিক শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বাদ দিয়ে তার কী পরিবর্তন হলো, যে চেঞ্জ হলো, সেগুলোকে আমরা দেখতে পারি, এটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মে বি কনসিডার অ্যাজ দ্য ইফেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, এখন এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন আমরা দেখলাম যে চারটা স্টেপস আছে, কীভাবে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি সেটা দেখলাম। এরপর আমরা দেখব যে এক্সপেরিমেন্টাল ডিজাইনটা, রিসার্চ ডিজাইন কয় ধরনের হতে পারে। সাধারণত তিন ধরনের হতে পারে। এক নম্বর যে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন অ্যান্ড কোয়েসি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। আচ্ছা, প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনটি কি, যেটা হলো এই গ্রুপ অর ভ্যারিয়াস গ্রুপস ইজ কেপ্ট আন্ডার অবজারভেশন, একটা গ্রুপ এবং বিভিন্ন গ্রুপ একটা অবজারভেশনের মধ্যে রাখা হয়। আর ইমপ্লিমেন্টিং ফ্যাক্টরস অফ কজ অ্যান্ড ইফেক্ট, যেটার আমরা কজ ইফেক্ট রিলেশনশিপ দেখব, সেটার ইমপ্লিমেন্টিং যে ফ্যাক্টর আছে সেগুলোকে একটা অবজারভেশনের মধ্যে রাখা হয়। আচ্ছা, দিস রিসার্চ টু আন্ডারস্ট্যান্ড হোয়েদার ফার্দার ইনভেস্টিগেশন ইজ নেসেসারি ফর দিস পার্টিকুলার গ্রুপস,
আচ্ছা, এখানে তাহলে আমরা দেখলাম এখানে একটা গ্রুপ অথবা একটা বিভিন্ন গ্রুপের যে আমরা কজ ইফেক্ট রিলেশনশিপ দেখব, সেটা ফ্যাক্টরগুলোকে একটা অবজারভেশনের মাধ্যমে রাখা হয় এবং এটাকে বলা হচ্ছে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। আচ্ছা, প্রি এক্সপেরিমেন্ট আবার 3 ধরনের হতে পারে। প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন আমার 3 ধরনের: ওয়ান শট কজ স্টাডি রিলেশন রিসার্চ ডিজাইন অ্যান্ড ওয়ান গ্রুপ প্রি টেস্ট পোস্ট টেস্ট রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যাটিক গ্রুপ কম্প্যারিজন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এখানে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন আমার 3 ধরনের। 1 নম্বর ওয়ান শর্ট কেস স্টাডি রিসার্চ ডিজাইন, ওয়ান গ্রুপ প্রি টেস্ট পোস্ট টেস্ট রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যাটিক গ্রুপ কম্প্যারিজন। এবং ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, এখন রিসার্চ ডিজাইনের 1 নম্বর দেখলাম প্রি এক্সপেরিমেন্টাল, 2 নম্বর হবে আপনার ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনটা কি? যে ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন রিলাইজ অন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস টু প্রুভ অর ডিসপ্রুভ হাইপোথিসিস। একটা হাইপোথিসিসকে প্রুভ করার জন্য ইউজ করা হয়। মেকিং দ্য মোস্ট অ্যাকুরেট ফ্রম রিসার্চ, এটাকে রিসার্চটাকে অনেক অ্যাকুরেট বা সঠিক করার জন্য। আচ্ছা, অফ দ্য টাইপস অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন অনলি ট্রু ডিজাইন ক্যান এস্টাবলিশ এ কজ ইফেক্ট রিলেশনশিপ উইদিন এ গ্রুপ। যতগুলো এক্সপেরিমেন্টাল ডিজাইন আছে সেটার মধ্যে ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনটাতে কজ ইফেক্ট রিলেশনশিপটা খুব ভালোভাবে এস্টাবলিশ করা যায়। আচ্ছা, ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন 3টা ফ্যাক্টরের উপর নির্ভর করে। 1 নম্বর হতে পারে দেয়ার ইজ এ কন্ট্রোল গ্রুপ, একটা কন্ট্রোল গ্রুপ থাকবে। আর একটা 2 নম্বর ভেরিয়েবল হুইচ ক্যান বি ম্যানিপুলেটেড, একটা ম্যানিপুলেশন থাকবে এবং র্যান্ডম ডিস্ট্রিবিউশন। তাহলে এখানে কন্ট্রোল গ্রুপটা কি? হুইচ উড নট বি সাবজেক্ট টু সেন্স অ্যান্ড এক্সপেরিমেন্টাল গ্রুপ হুইচ উইল বি এক্সপেরিয়েন্স সেন্স দ্য ভ্যারিয়েবলস। এখানে তাহলে 1 নম্বর হলো কন্ট্রোল গ্রুপ থাকবে, যেটা একটার উপর আরেকটা আমরা পজিটিভ রিলেশনশিপ দেখতে পারবো। এখানে একটা ম্যানিপুলেশন থাকবে আর 3 নম্বরে একটা র্যান্ডম ডিস্ট্রিবিউশন থাকবে। আচ্ছা, এখন তাহলে আমরা দেখলাম 2 নম্বরটা। এখন 3 নম্বর দেখবো কোয়েসি এক্সপেরিমেন্টাল টাইপ। যে কোয়েসি এক্সপেরিমেন্টাল টাইপ রিসার্চ ডিজাইনটা কি? কোয়েসি অর্থ হলো সিমিলারিটি। এ কোয়েসি এক্সপেরিমেন্টাল ডিজাইন ইজ সিমিলার টু দ্য এক্সপেরিমেন্টাল ডিজাইন, একটা এক্সপেরিমেন্টাল ডিজাইনের মতো, বাট ইট ইজ নট দ্য সেম, কিন্তু এটা এক্সপেরিমেন্টের মতো না। এখানে পার্থক্যটা কি? যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু ইজ দ্য অ্যাসাইনমেন্ট অফ এ কন্ট্রোল গ্রুপ। একটা কন্ট্রোল গ্রুপ যে অ্যাসাইন করা হয় সেটার মধ্যে একটা ডিফারেন্স থাকে। কোয়েসি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনে কী হয়? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ ম্যানিপুলেটেড। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ম্যানিপুলেট করা হয়, বা দ্য পার্টিসিপেন্টস অফ এ গ্রুপ আর নট র্যান্ডমলি অ্যাসাইন্ড। অর্থাৎ এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ম্যানিপুলেট করা হয়, কিন্তু এখানে পার্টিকুলার যে পার্টিসিপেন্ট অফ গ্রুপ এটাকে র্যান্ডমলি অ্যাসাইন করা হয় না। তাহলে পার্থক্য হলো এটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এখানে ম্যানিপুলেট করা হয়, কিন্তু এখানে যে আপনার পার্টিসিপেন্ট অফ এ গ্রুপ থাকে এটাকে র্যান্ডমলি অ্যাসাইন করা হয় না। এটাই পার্থক্য এক্সপেরিমেন্টাল ডিজাইনের সাথে। আচ্ছা, কোয়েসি এক্সপেরিমেন্টাল ডিজাইন ইজ ইউজড in the field settings where random assignment is either relevant or not required. অর্থাৎ এখানে একটা ফিল্ড রিসার্চের ক্ষেত্রে ইউজ করা হয় যেখানে র্যান্ডম অ্যাসাইনমেন্ট ইজ আইদার অর নট রিকোয়ার্ড, যেখানে র্যান্ডম অ্যাসাইনমেন্টটা প্রয়োজন হয় না। এখন আমরা দেখব যে এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের এটার উপকারিতা কি, অ্যাডভান্টেজেস। ভাইটাল টেস্ট নিউ আইডিয়াস অর থিওরিজ করা হয় এটাতে। হোয়াই পুট টাইম ইফোর্ট অ্যান্ড ফান্ডিং ইজ নট সামথিং হোয়াট they not work. Experimental research allows you to test your idea continuously. তাহলে এক্সপেরিমেন্টাল ডিজাইনটা আমরা দেখতে পারি খুব ভালোভাবে, এটার কজ ইফেক্ট রিলেশনশিপ দেখতে পারি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর যে ইফেক্টটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর সেটা কীভাবে আমরা দেখতে পারি সেটাকে আমরা, তাহলে আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনটা আমরা যে কোনো নিউ সায়েন্টিফিক কোনো প্রোডাক্ট আবিষ্কার করার জন্য, হতে পারে টেকনোলজিক্যাল প্রোডাক্ট, হতে পারে কোনো মেডিকেল প্রোডাক্ট, হতে পারে কোনো এগ্রিকালচারাল প্রোডাক্ট, অথবা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট তৈরি করার ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল ডিজাইন হচ্ছে মোস্ট ইফেক্টিভ। কেন? এখানে এটা প্রি এবং পোস্ট আপনি জিনিসটাকে কম্পারিজন করতে পারেন। এখানে আরও বিষয় হচ্ছে এখানে কন্ট্রোল ইনভায়রনমেন্টের মধ্যে আপনি কন্ট্রোল করতে পারেন, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কন্ট্রোল করতে পারেন। সুতরাং এক্সপেরিমেন্টাল ডিজাইন যে কোনো নিউ ইনোভেশনের জন্য বা ইনভেনশনের জন্য এক্সপেরিমেন্টাল ডিজাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা খুব সংক্ষেপে দেখলাম যে রিসার্চ ডিজাইনটা কী, কত প্রকার হতে পারে, কীভাবে করতে পারে আমরা, এক্সপেরিমেন্টাল ডিজাইন কী, নন এক্সপেরিমেন্টাল ডিজাইন কী, কোয়েসি এক্সপেরিমেন্টাল ডিজাইন কী, এটা দেখলাম। তো আমি যদি একটু জাস্ট সাম আপ করি ক্লাস শেষে, তাহলে আমরা দেখতে পারবো যে এক্সপেরিমেন্টাল ডিজাইন হচ্ছে একটা প্ল্যান অফ এ রিসার্চ টু আনসার দ্য কোশ্চেন। একটা গবেষণার একটা পরিকল্পনা, ওই গবেষণার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, অথবা গবেষণার উদ্দেশ্যকে অ্যাচিভ করার জন্য, অর্জন করার জন্য, অথবা যে গবেষণায় যে হাইপোথিসিস নেওয়া হয়েছে সেটাকে প্রুভ করার জন্য যে পরিকল্পনা করা হয় বা স্ট্র্যাটেজি করা হয় বা ওয়ার্ক প্ল্যান করা হয়,
এটাকে বলা হচ্ছে রিসার্চ ডিজাইন সংক্ষেপে। আবার কেউ কেউ বলেছেন যে গবেষণার উদ্দেশ্য সাধন করার জন্য, প্রশ্ন উত্তর দেওয়ার জন্য অথবা হাইপোথিসিস প্রুভ করার জন্য ফিল্ড থেকে যে ডাটা কালেকশন করা হয়, সেই ডাটা কালেকশন করা, সেটাকে অ্যানালাইসিস করা, সেটা ইন্টারপ্রিটেশন করা, যে কর্ম পরিকল্পনা, এটাকে আমরা রিসার্চ ডিজাইন বলতে পারি। রিসার্চ ডিজাইন সাধারণত দেখলাম আমরা 3 ধরনের: নন এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন আর কোয়েসি এক্সপেরিমেন্টাল ডিজাইন। নন এক্সপেরিমেন্টাল ডিজাইন হলো যেখানে এক্সপেরিমেন্টের প্রয়োজন হয় না, আর এক্সপেরিমেন্টাল ডিজাইন যেখানে এক্সপেরিমেন্ট করা হয় ফিল্ডে অথবা ল্যাবরেটরিতে। আর কোয়েসি এক্সপেরিমেন্টাল ডিজাইন হচ্ছে যেটা এক্সপেরিমেন্টালের মতো কিন্তু এক্সপেরিমেন্টের মতো না, মনে হয় যে এক্সপেরিমেন্টালের মতো কিন্তু এক্সপেরিমেন্টাল না, এটাকে কোয়েসি এক্সপেরিমেন্টাল বলা হয়। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেট করা হয়, কিন্তু এখানে যে পার্টিসিপেন্ট গ্রুপ আছে এগুলোকে র্যান্ডমলি অ্যাসাইন করা হয় না। এটাই হচ্ছে পার্থক্য। তো আজকে এই পর্যন্তই। গবেষণার একজন ছাত্র হিসেবে আমি চেষ্টা করেছি এই এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন বা রিসার্চ ডিজাইনটাকে কিছু আমার মতো করে, আমার যতটুকু জানা আছে এইভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এই লেকচারটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যজনকে জানতে সহযোগিতা করবেন, বা আমার যদি পরবর্তী কোনো ভুল হয় আপনারা ধরিয়ে দিবেন, আমি সেগুলোকে আবার কারেকশন করার চেষ্টা করব। তো আপনাদের সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়ে আমি আমার আজকের যে সংক্ষিপ্ত যে লেকচার সেটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।